আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনারা শুনছেন গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেল। আপনাদেরকে আজকে পড়ে শোনাবো শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের ১৬তম পর্ব। এর আগে আমাদের আরও ১৫টি পর্ব প্রকাশিত হয়েছে। যারা দেয়াল বইটি শুনতে চান অডিও বুক হিসেবে, তারা আরও ১৫টি পর্ব ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা সরাসরি ১৬তম পর্বে চলে যাচ্ছি। প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক তার আগামাসি লেনের ছাদে পাটি পেতে বসে আছেন। তাকে সকালের নাস্তা দেওয়া হয়েছে। এখানেও লুচির সঙ্গে নেহারি। তিনি নাস্তা খাওয়া শুরু করেননি। পাশে রাখা ফিলিপস ট্রানজিস্টার রেডিওতে সকালের খবর শুনছেন। তবে তার দৃষ্টি চিলে কোঠার দরজার দিকে। তার মনে হচ্ছে দরজার ওপাশে কে যেন দাঁড়িয়ে পাইপ টানছে। তিনি তামাকের গন্ধও পাচ্ছেন, পরিচিত গন্ধ, এরেন মোর। খন্দকার মোশতাক বললেন, কে কে ওখানে? ভারী গলায় কেউ একজন বলল, আমি। এই গলার স্বর খন্দকার মোশতাকের অতি পরিচিত। তার শরীর হিম হয়ে গেল, বুকে ব্যথা শুরু হলো। ইদানিং তার এই সমস্যা হচ্ছে। তিনি মৃত মানুষদের আশেপাশে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তাও বলছেন। মনে হয় তিনি দ্রুত মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন। গত রাতে ঘুমাবার সময় দেখলেন হামিদ তার বিছানার এক কোণে বসে আছে। হামিদ লঞ্চডুবিতে ৫ বছর আগে মারা গেছে। হামিদের কাজ ছিল তার গা হাত পা টিপে দেওয়া। মৃত একজন মানুষকে তার বিছানার পাশে বসে থাকতে দেখে মোশতাক সাহেবের বুকে ধাক্কার মতো লাগলো। তার হাঁপানির টান উঠে গেল। হামিদ বলল, সারে শৈলটা কেমন? মোশতাক বললেন, ভালো। শৈল টিপার লোক কি রাখছেন? না। হামিদ বলল, আছেন আর অল্প কিছুদিন। শৈল টিপার লোক না হইলেও চলবে। হামিদের কথা শুনে মোশতাক হতভম্ব। অল্প কিছুদিন আছেন মানে? এর মানে কি? তিনি এখন সব কিছু থেকে অবসর নেওয়া একজন মানুষ। মারামারি কাটাকাটির মধ্যে তার থাকার কিছু নেই। তিনি চেষ্টায় আছেন কানাডায় তার ভাগ্নির কাছে চলে যেতে। দেশ গোল্লায় যাওয়া শুরু করেছে, গোল্লায় যাক। তিনি কানাডার মন্ট্রিলে থাকবেন তার ভাগ্নির কাছে। সেখানে বাড়ির ব্যাকইয়ার্ডে নাকি হরিণ আসে, হাত থেকে খাবার খায়। তিনি সেখানে হরিণকে খাবার খাওয়াবেন। খুব যখন ঠান্ডা পড়বে তখন ফায়ার প্লেসের সামনে বসে আগুন তাপাবেন। লাল পানি খাওয়ার অভ্যাস তার নেই, তবে শীতের দেশে খাওয়া যেতে পারে। কথায় আছে, জন্মেন দেশে যজাচর। খুব ঠান্ডা পড়লে লাল পানির বোতল নিয়ে ফায়ার প্লেসের সামনে বসলে কার কি বলার আছে? আর যাই হোক, ছোকরা মেজররা তো তাকিয়ে থাকবে না। খালেদ মোশাররফ কফির মগ হাতে বসে আছেন। সিপাহী বিদ্রোহের কথা তাকে জানানো হয়েছে। অবস্থা যে ভয়াবহ এই খবরও দেওয়া হয়েছে। সাধারণ সৈনিকদের হইচই এবং স্লোগান শোনা যাচ্ছে। শুধু স্লোগান দিয়েই তারা চুপ করে থাকছে না, কিছুক্ষণ পরপর আকাশে গুলি বর্ষণ করছে। তাদের স্লোগান হলো, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না। তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা মেজর হুদা ও মেজর হায়দারকে আতঙ্কে অস্থির হতে দেখা গেল। তারা বারবার জীবনের নিরাপত্তা চেয়ে নানান জায়গায় টেলিফোন করতে লাগলেন। একটা পর্যায়ে খালেদ মোশাররফ বললেন, নতজানু হয়ে জীবন ভিক্ষা করে নিজেদের ছোট করো না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে তার স্ত্রী সালমাকে টেলিফোন করে এই মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যেতে বললেন। সালমা বললেন, তোমাকে একা রেখে যাব? মোশাররফ বললেন, হ্যাঁ। আমার 3 মেয়েকে টেলিফোন দাও, এদের গলার শব্দ শুনে কে জানে হয়তো আর শুনব না। সালমার আর্তধ্বনি বের করলেন, এসব কি বলছো? খালেদ মোশাররফ বললেন, আমার 3 রাজকন্যাকে দাও। তিনি তার 3 কন্যাকে বললেন, তোমাদের মধুর হাসি মা, ভালোবাসি ভালোবাসি।
মেয়েদের সঙ্গে এটি তার পুরনো খেলা। বাবার গলা শুনে 3 মেয়েই খিলখিল করে হাসছে। এরপর তিনি টেলিফোন করলেন সরফরাজ খানকে। তাদের মধ্যে কি কথা হলো জানা গেল না, তবে সরফরাজ খান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হলেন। কোথায় গেলেন কেউ জানে না। তিনি আর ফিরে এলেন না। তার বেবি অস্টিন গাড়ি ক্যান্টনমেন্টের বাইরে পড়ে থাকতে দেখা গেল। 7ই নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিপ্লবের নামে অফিসার হত্যার ব্যাপারটা সাধারণ সৈনিকেরা করত। খালেদ মোশাররফের ব্যাপারে এই দায়িত্ব 2 জন অফিসার পালন করলেন। তারা হলেন ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল। মজার ব্যাপার হলো, এই 2 জনকেই খালেদ মোশাররফ অত্যন্ত পছন্দ করতেন। কে ফোর্সের অধীনে 2 জন খালেদ মোশাররফের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ক্যাপ্টেন আসাদকে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীর উত্তম খালেদ মোশাররফের মৃতদেহ ক্যান্টনমেন্টের রাস্তায় খেজুর গাছের নিচে অপমান ও অবহেলায় পড়ে আছে। রাস্তার একটা কুকুর অবাক হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। কালো পাহাড় অবাক হয়ে শফিককে দেখছে। সে আনন্দ সামলাতে পারছে না। শফিক বসে আছে মোল্লার চায়ের দোকানের সামনে বাঁশের বেঞ্চে। কালো পাহাড় কিছুক্ষণ পরপর শফিককে চক্কর দিচ্ছে। প্রতিবারই চক্কর শেষ করে সে শফিককে দেখছে। শফিক বলল, কিরে, আমাকে দেখে খুশি হয়েছিস? কালো পাহাড় ঘোষ জাতীয় শব্দ করল। শফিক বলল, বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উদ্ধারের আশা ছিল না। খালেদ মোশাররফ সাহেবের দয়ায় উদ্ধার পেয়েছি। শোন কালা পাহাড়, আমি যতদিন বেঁচে থাকবো খালেদ সাহেবের গুণগান করব, তুইও করবি। কালো পাহাড় আবার ঘোষ জাতীয় শব্দ করল। শফিক বলল, এই কদিন খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়েছে রে, আর হবে না। মাকে যখন দেখতে যাব তোকেও নিয়ে যাব, ঠিক আছে? কালো পাহাড় জবাব দিল না, শুধু মাথা নাড়ল। শফিক বলল, খালেদ মোশাররফ সাহেব আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলব না রে। যেদিন ভুলবো সেদিন থেকে আমি কুকুরের বাচ্চা। কর্নেল তাহের তার অনুগত সৈন্যবাহিনীর সাহায্যে জেনারেল জিয়াকে মুক্ত করে সিপাহী বিপ্লবের সূচনা করেন। সিপাহীরা গণবিদারী স্লোগান দিতে শুরু করলো, জেনারেল জিয়া জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ। কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে আবেগমথিত কণ্ঠে জিয়া বললেন, বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। জেনারেল জিয়া কর্নেল তাহেরের উপকার মনে রেখেছিলেন কিনা তা আমরা জানি না, তবে তিনি যে কর্নেল তাহেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন তা আমরা জানি। দক্ষিণী বাংলাদেশের প্রদীপসম সন্তানেরা একে একে নিভে যেতে শুরু করল। রাত 1টা, অবন্তী ছাদে বসে আছে। খালেদ মোশাররফের মৃত্যু সংবাদ সে কিছুক্ষণ আগে পেয়েছে। অনেক ঝামেলা করে সে এই খবর পেয়েছে কর্নেল তাহেরের কাছ থেকে। কর্নেল তাহেরকে অবন্তী ভালো চেনে। খালেদ মোশাররফের সঙ্গে তিনি অবন্তীদের বাড়িতে 2 বার এসেছেন। দেশ পরিচালনায় তার চিন্তাভাবনা অবন্তীকে আগ্রহ নিয়ে বলেছেন। অবন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহের চাচা, উনি কি বীরের মতন মারা গেছেন? কর্নেল তাহের বললেন, হ্যাঁ। তিনি মেজর হুদাকে বলেছিলেন, সাধারণ সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হত্যা করবে। তাদের কাছে জীবন ভিক্ষা করে নিজেকে ছোট করবে না। মৃত্যুর জন্য তৈরি হও, নাও একটা সিগারেট খাও। তাকে যখন গুলি করা হয় তখনও তিনি নির্বিকার ভঙ্গিতে সিগারেট টানছিলেন। অবন্তিমা, কাঁদবে না। বি এ ব্রেভ গার্ল। খালেদ মোশাররফের ধ্যান ধারণা আমার পছন্দ না, রাষ্ট্র ক্ষমতা দখল করা। তারপরও সাহসী মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। অবন্তী তার দাদাজানের অপেক্ষায় পুরো রাত ছাদে জেগে কাটালো। ভোররাতে সে অদ্ভুত একটা দৃশ্য দেখল। এই দৃশ্যের কথা পরে বিস্তারিত বলা হবে। রাধানাথ বাবুর প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকেই চলে যাবে। যে মানুষটার জন্য এই বাড়ি তার নিজের মনে হতো, সেই মানুষটা তো আর নেই। আজ আর তাকে কেউ বলবে না, টিসিবির একটা স্লিপ আছে, নিয়ে যাও। একটা প্যান বানাও। একটা প্যান আর কতদিন পরবে?
প্যান বেচারারও তো বিশ্রামের দরকার। শফিকের পাশেই কালো পাহাড়, সে থাবা গেড়ে বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। শফিক বলল, কালো পাহাড়, ভেতরে যাব রে নাকি গেট থেকে চলে যাব? কালো পাহাড় ঘেউ করে জবাব দেওয়ার আগেই আদর্শলিপি প্রেসের পিয়ন ফণির গলা শোনা গেল, আরে শফিক স্যার। শফিক বলল, কেমন আছো ফণি? ফণি বলল, আপনার কথা বাদ দেন, আপনি ছিলেন কই? আপনারা সবে মিললে হারিকেন জ্বালায় খুঁজতেছে। আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্ক বাবু তো পাগলা কুত্তা হইয়া গেছে। প্রেসের ভেতর থেকে টেডল মেশিনের ঘটঘট শব্দ আসছে, এর অর্থ মেশিন চলছে। জগতে আসলে কারোর জন্য কিছু আটকে থাকে না, এটাই মনে হয় আদি সত্য। স্যার ভিতরে আহেন, ম্যানেজার স্যারের সঙ্গে কথা কন, উনি আপনার জন্য বিশেষ ব্যস্ত। শশাঙ্ক তার বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা গুটিয়ে গেল। প্রেসের ম্যানেজার শশাঙ্ক তাকে কোনো এক বিচিত্র কারণে অপছন্দ করে। শফিক বলল, আমাকে প্রয়োজন কেন? শশাঙ্কর বাবুরে জিগান, সেই তো আপনারে কইব, আপনার জন্য বিরাট ভালো খবর আছে। শফিক বলল, বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি। ফণি বলল, রাধানাথ বাবু এই প্রেস আর তার বিষয় সম্পত্তি সব আপনারে দিয়া গেছে। তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে কইছিল, আপনার না পাইয়া শশাঙ্ক বাবু মুখাগ্নি করছেন। হতভম্ব শফিক মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ। স্বপ্নে অতি অবান্তর বিষয় বাস্তব মনে হয়। রাধানাথ বাবু কেন শুধু শুধু শফিককে সব দান করবেন? সে তার কে? বিষয়টা স্বপ্নে ঘটেছে, ইচ্ছা পূরণের স্বপ্ন। শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল, ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল। ম্যানেজার শশাঙ্ক বললেন, খবর পেয়েছেন না? কি খবর? রাধানাথ বাবুর সব বিষয় সম্পত্তি আপনি ওয়ারিশ। শফিক বলল, কেন? শশাঙ্ক বিরক্ত মুখে বললেন, আমি কি করে বলবো কেন? যিনি বলতে পারতেন তিনি তো খুনি হয়েছেন। আপনি এসেছেন ভালো হয়েছে, সব আমার কাছ থেকে বুঝে নিন। আমি পাঁচির দেশে আর থাকবো না, ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন, প্রেস চালাবার জন্য আপনার একজন ভালো ম্যানেজার লাগবে। প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি বিক্রি করতে চান আমাকে বলবেন, আমার হাতে ভালো খদ্দের আছে। ম্যানেজারের চোখ মুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছেন, তার হাতে পাইপ। তিনি বেশ কায়দা করে পাইপটে টান দিচ্ছেন। শফিকে পাইপ চেনে, এটা রাধানাথ বাবুর পাইপ। রাধানাথ বাবু উইল করে শফিককে যা দিয়ে গেছেন তা হলো ধানমন্ডি 3 নম্বর রোডে 10 কাঠার একটা জমি, জমির উপর বিশাল একতলা বাড়ি আছে। বাড়িটা ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের কাছে ভাড়া দেওয়া। 2, একটা ভক্সওয়াগন গাড়ি এবং একটি পিকআপ। পিকআপ পুরনো হলেও ভক্সওয়াগন গাড়িটা একদম নতুন। ব্যাংকে জমা 21,26,000 টাকা। আদর্শলিপি ছাপাখানা। মোহাম্মদপুরে 20 কাঠার একটা প্লট। সাভারে 10 একর জমি নিয়ে একটা বাগান বাড়ি। শশাঙ্কবাবু বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ভগবান যাকে দেন 10 হাতে দেন। আপনাকে দিয়েছেন, ছিলেন স্ট্রিট বেগার, হয়েছেন মহারাজা। শফিক বলল, ভগবান আমাকে কিছুই দেননি, রাধানাথ বাবু দিয়েছেন। জিনিস একই, ভগবান তো নিজের হাতে কিছু দিবেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা পয়সা সবই আপনাকে আমি বুঝিয়ে দেব, কোনো ঝামেলা করব না। বিনিময়ে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, খালি হাতে ইন্ডিয়া যেন না যাই। রাজি আছেন? মাত্র 10 লাখ চেয়েছি, সামান্যই চেয়েছি। ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমকা শফিক বলল, আচ্ছা, আপনি কি পুলিশের কাছে রাধানাথ বাবুর খুনির সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? শশাঙ্ক বললেন, বলতে পারি, তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আপনার নাম মনে এসেছে, বলে ফেলেছি। এই তথ্য জেনেছেন কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে। শফিক বলল, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি খুব ভালো। আমি অনুমান পাচ্ছি রাধানাথ বাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত। রাধানাথ বাবু মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে বলে আমি মনে করি না। এভরিবডি ইজ পেইড ব্যাক হিজ ওন কয়েন।
সবাইকে নিজের পয়সা হিসাব দিতে হয়, আপনাকেও দিতে হবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? না, আমি কাউকে ভয় দেখাই না। শশাঙ্ক গলা নিচু করে বললেন, শফিক সাহেব শোনেন, আমাদের দুজনেই দুজনকে প্রয়োজন, এটা মাথার মধ্যে রাখবেন। দলিল দস্তাবেজ গাপ করে দিলেই আপনি কিছুই পাবেন না, বুড়ো আঙ্গুল চুষবেন। রাধানাথ বাবুর দুঃসম্পর্কের এক ভাগ্নে আছে, পরিমল, বিরাট মাস্তান, সিনেমা হলের গেটকিপার। সে খবর পেলে ছুটে এসে সব কিছু দখল করবে, বুঝলেন ঘটনা? শফিক চুপ করে রইল। শশাঙ্ক বললেন, এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মাল খাওয়ার অভ্যাস আছে? মাল কি? কারণ বাড়িকে বলে মাল, সহজ ভাষায় মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল সেই জিনিস। আমার মদ পানের অভ্যেস নেই। অভ্যাস করুন। নিজের রোজগারে ধন উড়ানো যায় না, পরের ধন উড়ানো যায়। আমার কাছে ভালো বিলিতি জিনিস আছে, স্কটল্যান্ডে যে জিনিসের জন্ম। আসুন দুজনে মিলে ফিনিশ করে দেই। শফিক বলল, আপনি একা ফিনিশ করুন, আমি এখন উঠব। আরে যাবেন কোথায়? রাধানবাবু শোবার ঘরে শুয়ে থাকুন, সবই তো আপনার। শফিক কিছু না বলে উঠে দাঁড়ালো। শশাঙ্ক বললেন, রিক্সা করে কিংবা গাড়ি করে হেঁটে হেঁটে যাবেন না, এখন তো আপনার গাড়ি আছে, চলাফেরা করবেন গাড়িতে। যে কদিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান। আসমান থেকে যে ধন আসে সেই ধন আবার আসমানে উঠে যায়, বুঝলেন? বোঝার চেষ্টা করছি। শশাঙ্ক বললেন, বুড়ো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছে জানেন? তার কারণ আমি বের করেছি, শুনতে চান? চাই। আপনার যেমন অনুমান শক্তি ভালো, আমারও ভালো। চিরকুমার রাধানাথ বাবু ছিলেন আপনার যৌনসঙ্গী। চিরকুমারদের মধ্যে এইসব আলামত থাকে। শফিক বলল, মহাপুরুষ পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। শশাঙ্ক মুখ কুঁচকে বললেন, মহাপুরুষ করবেন না। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ। শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তাকে দেখলে মনে হবে না। সে মাথা নিচু করে হাঁটছে, তার পেছনে পেছনে যাচ্ছে কালো পাহাড়। শফিক কালো পাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছে। শফিকের এখন ধারণা কালো পাহাড় তার সব কথা বুঝতে পারে। কেমন আছিস রে কালো পাহাড়? ভালো থাকলে একবার ঘেউ করবি, খারাপ থাকলে দুইবার ঘেউ। তাহলে ভালোই আছিস? গুড, আমিও ভালো আছি। লটারি টিকিট পেয়েছি। লটারি কি বুঝিস? বুঝতে পারলে একবার ঘেউ বলবি, না পারলে দুইবার ঘেউ ঘেউ। লটারি হলো কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া। আরও সহজ করে বলি, মনে কর তুই একা হাঁটছিস, হঠাৎ আকাশ থেকে তোর সামনে একটা প্যাকেট পড়লো। তুই কাছে গিয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি, চালের চেয়ে মাংস বেশি। কি বললাম, বুঝতে পারলি? বুঝতে পারলে একবার ঘেউ কর, ঘেউ। রাতে কি খেতে চাস বল? লটারির খানা খাবি? লটারির খানা কী জিনিস বুঝতে পারছিস না? আমরা অবন্তীদের বাড়িতে যাব। অবন্তী দরজা খুললে তাকে বলবো, অবন্তী প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে? অবন্তী যেসব খাবার সামনে দেবে সেটাই হবে লটারির খাবার, বুঝেছিস? অবন্তীদের বাড়িতে অবন্তী গত 3 দিন হলো সম্পূর্ণ একা বাস করছে। কাজের মেয়ে রহিমা একবেলার জন্য তার বোনের বাড়িতে গিয়েছিল, আর ফেরেনি। বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফিরেনি। অবন্তীর ধারণা পুরো ঘটনাটা এই দুজন যুক্তি করে ঘটিয়েছে, টাকা পয়সাও সরিয়েছে। সরফরাজ খানের বিছানার পাশের টেবিলে লাল রঙের ছোট ট্রানজিস্টারের রেডিও ছিল। সেই রেডিও এখন আর দেখা যাচ্ছে না। কালাম না ফেরায় অবন্তী আনন্দিত। সরফরাজ খান নিখোঁজ হওয়ার পরপরই কালামের আচার আচরণে একটা বড় পরিবর্তন হয়েছে। সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তীকে দেখে। এইসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে। অনেকক্ষণ কড়া নাড়ার পর অবন্তী এসে দরজা খুলল। শফিক বলল, ঘরে কি কোনো খাবার আছে অবন্তী? আমি এবং কালো পাহাড় আমরা দুজনই খুব ক্ষুধার্ত। আছে, ঘরে প্রচুর খাবার আছে।
তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? শরীর খারাপ? অবন্তী বলল, শরীর ঠিকই আছে, শুধু আমার দাদাজান নিখোঁজ হয়েছেন। বলো কি? আমার ধারণা উনি মারা গেছেন। আপনার পক্ষে কি আজ রাতটাই বাড়িতে থাকা সম্ভব? আমি একা বাস করছি, রাতে এক ফোঁটা ঘুমাতে পারছি না। শফিক বলল, আমি থাকবো, কালো পাহাড়ও থাকবে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও। অবন্তী বলল, থ্যাংক ইউ। শফিক বলল, আমি সকাল থেকেই তোমার দাদাজানের খোঁজে নেমে পড়ব, পাত্তা বের করে ফেলব, কালো পাহাড়কে রেখে যাব, সে তোমাকে পাহারা দেবে। কালো পাহাড় চাপা আওয়াজ করছে, সে বসেও নেই, শরীর টান টান করে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে। অবন্তী বলল, আপনার কুকুরটা এমন করছে কেন? শফিক বলল, জানি না কেন এমন করছে। অবন্তী বলল, আমি জানি কেন এমন করছে। আপনি খাওয়া দাওয়া শেষ করুন, তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না, তবে আমি মিথ্যা বলি না। আমার দাদাজান এবং আমার বাবার এবং মার প্রচুর মিথ্যা বলার অভ্যেস, কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত। রাত 11টা বাজে। শফিক রাতের খাওয়া শেষ করে ঘুমোতে গেছে। তাকে জায়গা দেওয়া হয়েছে গেস্ট রুমে। অবন্তী জগ ভর্তি পানি এবং গ্লাস নিয়ে গেল। শফিক বলল, আমার কিছু লাগবে না, তুমি ঘুমোতে যাও। অবন্তী বলল, আমি 5 মিনিট পরে যাব। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই দৃশ্যের কথা বলবো, আপনি ঠান্ডা মাথায় কথাটা শুনবেন। যদি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন সেটাও বলবেন। শফিক বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনসড। গল্প বলে টেনশন কমাও। আমার নিজের জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো, এখন তোমার গল্পটা শুনি। অবন্তী গল্প শুরু করলো। 7ই নভেম্বরের কথা। দাদাজান ফিরছেন না, ঘরে আমি আর রহিমা। দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। তখন রাত 12টা বাজে। আমি ছাদে বসে আছি। ছাদ থেকে অনেক দূর দেখা যায়, রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, কুকুর বিড়ালটা পর্যন্ত নেই। হঠাৎ দেখি লুঙ্গি গেঞ্জি পরা একজন লোক আসছে, তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সমস্যাটা ধরতে পারছি না। লোকটা যখন আমাদের বাড়ির গেটের দরজা খুলে বলল, তখন সমস্যাটা ধরতে পারলাম। সে যখন দরজাটা খুলে ভিতরে ঢুকলো, দেখি তার চোখ নেই, মুখ নেই, নাকও নেই। আমি ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে গেল। জিনিসটা কি তা আমি জানি না, তবে এই বাড়িতেই আছে এটা আমি জানি। কুকুর বিড়ালরা এইসব বুঝতে পারে বলেই আপনার কুকুরটা তো হইচই করছিল। শফিক বলল, ও গড। অবন্তী বলল, ভয়ঙ্কর গল্প না? শফিক বলল, অবশ্যই ভয়ঙ্কর। অবন্তী হতাশ গলায় বলল, আমি বুঝতে পারছি এ বাড়িতে আমার থাকা ঠিক না, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাবে, কিন্তু আমি কোথায় যাব বলুন তো? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। তুমি তোমার মার কাছে চলে যাও। মা টিকিট পাঠাবে বলেছিল, এখনও পাঠায়নি, তাছাড়া আমার পাসপোর্ট করাও নেই। শফিক বলল, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি নিশ্চিন্ত থাকো। হঠাৎ শফিক চুপ করলো, বিস্মিত হয়ে তাকালো অবন্তীর দিকে। অবন্তী বলল, মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে? শফিক বলল, হ্যাঁ। অবন্তী বলল, ওই জিনিসটাই হাঁটছে। আপনার যদি সাহস থাকে তাহলে চলুন দুজনে মিলে ছাদে যাই, চাক্ষুষ দেখি ঘটনা কি। শফিক বলল, আমি সাহসী মানুষ না অবন্তী, আমি ভীত মানুষ। ছাদে কি হচ্ছে তা জানার দরকার নেই, তুমি ঘুমোতে যাও। আমার ঘুম হবে না, আমি সারা রাত জেগেই থাকবো, তাতে সমস্যা নেই। কালো পাহাড় চাপা স্বরে ডেকেই যাচ্ছে, সে কি দেখছে কে জানে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শেষ করছি আজকের পর্ব। আপনাদের সকলকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।